আমাদের ভারতের ইকোনমিটা সেলফ সাস্টেইনড ইকোনমি এবং এটা হচ্ছে primarily based on primary sector. It was a major trading hub of many articles like cotton and silk products, artistic wear, mineral products, silk and woolen cloths, etc. এই সমস্তগুলো ট্রেডিং হাব ছিল আমাদের ভারতবর্ষ। India was not only trading center for South Asian countries, but it was also one of the crucial golden markets in that contemporary decades. এটা আমাদের একটা খুব সুন্দর একটা মার্কেট ছিল ভারতে, শুধু সাউথ এশিয়ান বলে নয়, গোটা পৃথিবী জুড়েই এর একটা মার্কেট ছিল। অ্যাকাউন্টিং ফর এ মেজর পোর্শন অফ দ্য টোটাল গ্লোবাল ট্রেড, আমাদের বিশ্ব বাণিজ্যের একটা অংশীদার ছিল কিন্তু ভারতবর্ষ। According to a British economist, Angus Maddison, India's share of the world income was 27% in 1700, while Europe's share was 23% only comparatively. এই 1700 সালে আমাদের ভারতের যে গোটা পৃথিবীর যে ইনকামের শেয়ার সেটা ছিল 27%। সেই জায়গায় ইউরোপের শেয়ার কিন্তু কম ছিল, 23%। কিন্তু পরবর্তীকালে তারাই কিন্তু আস্তে আস্তে গোটা পৃথিবীটাকে ক্যাপচার করেছিল। Indian handicrafts and artifacts also had valued reputation in the global market owing to its quality and traditional basis. আমাদের ভারতবর্ষের যে হাতের কাজ, বিভিন্ন শিল্প কর্ম, সেটা একটা মানে খুবই গুণসমৃদ্ধ একটা কোয়ালিটি ছিল, সেটা গোটা বিশ্বের কাছে সেটা খুব সমাদৃত ছিল আর কি। এবং এটা একটা ঐতিহ্যময় একটা ট্র্যাডিশনাল একটা বেস এর মধ্যে ছিল। Since the era of colonial rule, Indian industrial sector went into the stagnant stage. যখন আমাদের ভারতবর্ষ ব্রিটিশ উপনিবেশের দ্বারা তারা শাসন করতে শুরু করলো, কলোনিয়াল রুলে চলে আসলো, তখন ভারতের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা সেটা কিন্তু একটা স্ট্যাগন্যান্ট, একটা মানে স্তব্ধ হয়ে গেছিল, আমাদের শিল্প ক্ষেত্রটা স্তব্ধ হয়ে যায়। There was a continuous decline in per capita income of India. আমাদের ভারতের যে per capita income সেটা আস্তে আস্তে ডিক্লাইন করতে শুরু করে, কমতে থাকে। In 1757, when East India Company holistically acquired the rights over trade and administration of Bengal region, a sharp decline in average income of the country could be seen. যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোটাই দখল করে নিল, বাণিজ্য এবং অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক দিকটাও এবং বাণিজ্যটা পুরোটাই, তখন কিন্তু একটা খুব মানে শার্প একটা ডিক্লাইন, আমাদের যে গড় যে ইনকাম সেটার উপরে গড় আয়ের একটা অধঃপতন দেখা দিল, পতন দেখা দিল। The average income declination of the country under their region was 70%. এই 1757 থেকে 1857 এই সময়ে এটা আমাদের এটা ছিল অ্যাভারেজ ইনকামের যেটা ডিক্লিনেশন হয়েছিল সেটা 17% হতো। আফটার দ্য সেপাই মিউটিনি অফ 1857, তোমরা সিপাহী বিদ্রোহের নাম নিশ্চয়ই শুনেছ, সেপাই মিউটিনি of 1857, first war of independence, আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুদ্ধ, ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি স্টার্টেড গভর্নিং ইন্ডিয়া, তখন থেকে আমাদের ভারতবর্ষটাকে শাসন করতে শুরু করলো। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডিউরিং দ্য ব্রিটিশ রুল, এটা তো আগেটা কলোনিয়াল রুল ছিল, এরপরে ব্রিটিশরা যখন পুরোপুরি শাসন করতে শুরু করলো, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি হ্যাড এ গ্লোবাল প্রেজেন্স বিফোর দ্য অ্যাডভেন্ট অফ ব্রিটিশার্স ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষতে একটা বিশ্বের কাছে একটা ইয়ে ছিল, উপস্থিতি ছিল ইন্ডাস্ট্রিতে। বিফোর দ্য অ্যাডভেন্ট অফ ব্রিটিশ ইন ইন্ডিয়া, ইন্ডিয়া কাউন্টেড ফর এ কোয়ার্টার অফ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল আউটপুট। বিশ্বের যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট হতো তার প্রায় 1/4 আমাদের ভারতবর্ষ থেকে হতো। The exports from India consisted of manufacturers' goods like cotton, silk, artistic wear, silk and woolen cloth. এইগুলো কিন্তু এক্সপোর্ট হতো, মানে বাইরে হতো, বাণিজ্য করা হতো আর কি। The impact of British policies and the Industrial Revolution led to the decay of Indian handicraft industry.
যখনই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো এবং ব্রিটিশদের যে নীতি সেই নীতির অনুযায়ী করতে গিয়ে আমাদের ভারতের কিন্তু এই হ্যান্ডিক্রাফটের ইন্ডাস্ট্রিটা ভীষণভাবে একটা অধঃপতনে চলে গেল। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন মেশিন মেড গুডস তখন থেকে হাতের কাজ থেকে শিফট হয়ে গিয়ে মেশিন মেড, তো সবই মেশিনের দ্বারা তৈরি করা, মেশিন মেড গুডস স্টার্টিং ফ্লাডিং ইনটু দ্য ইন্ডিয়ান মার্কেট। ভারতের যে বাজারে সেটা সবই মেশিনের দ্বারা তৈরি দ্রব্য, এটা যেন চারিদিকে ছড়িয়ে পড়লো, যার ফলে হাতের তৈরি করার কাজ সেটার একটা আর সেরকম মানুষের কাছে চাহিদা থাকলো না। The decline of industrial traditional handicraft was not followed by the rise of modern industrialization in India due to the British policy of encouraging the imports of British-made goods and exports of raw materials from India. এতে কি করলো এরা, মানে ভারত থেকে কাঁচামালটা নিয়ে চলে গেল ব্রিটিশরা, এবং তাদের ওখান থেকে যেটা তোমার ফিনিশড প্রোডাক্টস, মেশিন মেড গুডস, সেইটা আমাদের দেশে আমদানি করতে শুরু করলো। এবারে র মেটেরিয়ালের দামটা কম এবং সেটা নিয়ে চলে যাচ্ছে কম দামে ভারত থেকে, আর নিজেরা সেটা মেশিন মেড গুডস করে ফিনিশড প্রোডাক্ট তৈরি করে সেটা বেশি দামে আমাদের দেশে রপ্তানি করছে, অর্থাৎ আমদানি করছে। এবার আমাদের দেশ থেকে কাঁচামালটা রপ্তানি করে হয়ে যাচ্ছে আর ফিনিশড প্রোডাক্টটা ব্রিটিশ থেকে আমদানি হচ্ছে, যার ফলে অটোমেটিক্যালি ফিনিশড প্রোডাক্টের দাম বেশি আর র মেটেরিয়ালের দাম কম। সেই জন্য আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের ট্র্যাডিশনাল যে হ্যান্ডিক্রাফট সেটা আস্তে আস্তে একদম এবং ইন্ডাস্ট্রিটা পুরোটাই ধসে গেল। Because of investment in physical and human capital, there was an increase of 10% in per capita income. কিছুটা per capita income increase হয়েছিল, but considering all facts in mind, during this colonial era, the average income of India had decreased by 8% in approximately 2 centuries. এই 1757 থেকে 1947 দুটো সেঞ্চুরি ধরে এই আমাদের যে গড় আয় সেটা 8% মতো ডিক্রিজ করে যায়। Clearly, this period was a remarkable stagnation period in the economic growth of the country. অর্থাৎ আমাদের প্রায়র ইন্ডিপেন্ডেন্স এই পিরিয়ডটা একটা স্ট্যাগনেশন পিরিয়ড, আমাদের যে অর্থনীতির যে বৃদ্ধি আর ইকোনমিক গ্রোথের জন্য সেটা খুবই খারাপ একটা সময় গেছে। Thus, whether the reason for stagnation in the industrial development of India was exploitative policy of the British government, এটা এই যে স্ট্যাগনেশনটা কেন হয়েছিল, এটা কি ব্রিটিশদের আমাদের দেশকে এক্সপ্লয়েট করেছে বিভিন্নভাবে, আমাদের দেশ থেকে কম দামে র মেটেরিয়াল নিয়ে চলে গেছে, বিভিন্ন লেবারদেরকে চিপ লেবার সস্তায় শ্রমিক নিয়ে গেছে, এইভাবে শ্রমিক দ্বারা কাজ করিয়ে নিয়েছে অল্প পয়সায়, এইভাবে তারা কিন্তু এক্সপ্লয়েট করেছে এবং তাদের যে পলিসিস, এই এক্সপ্লয়েটেটিভ পলিসিসের জন্যই আমাদের দেশের এরকম অবস্থা হয়েছিল। The era in 1757-1813, which can be termed as mercantilist exploitation era, তারা বাণিজ্য করতে এসে তারা কিন্তু কি করছে, এক্সপ্লয়েট করে গেছে, showed the exploitative trade practices followed by East India Company. East India Company নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, which had the monopoly over trading in India. মানে তারা নিজেরাই শুধু মানে একাধিপত্য বিস্তার করতে শুরু করলো, তারা সমানে কি করছে, আমাদের দেশটাকে এক্সপ্লয়েট করে যাচ্ছে। The major points of exploitation are mentioned under high cash rents, low prices for Indian agricultural commodities, and trade restrictions in many sectors. মানে অনেক কিছুতে ট্রেড রেস্ট্রিকশন করে দিল, বাণিজ্য করতে দেবে না, এইগুলোতে বাণিজ্য হবে না, এরকম রেস্ট্রিকশনস করে দিচ্ছে। হ্যাঁ, রেন্ট, যেগুলো রেন্ট নেওয়া হচ্ছে সেগুলো ভাড়া প্রচুর ক্যাশ রেন্টস নিয়ে নিচ্ছে, এগ্রিকালচারাল কমোডিটিজের খুব কম দামে তোমাকে কৃষিজ পণ্য, কৃষিজ দ্রব্য সেটা রপ্তানি করতে হচ্ছে, এইরকম বিভিন্ন পলিসির দ্বারা তারা কিন্তু আমাদেরকে এক্সপ্লয়েট করে গেছে। After the introduction of Charter on Free Trade in 1813, other European business firms entered into the Indian market. More restrictions were put on Indian manufacturers and traders and forced production of indigo. মানে ওই কৃষিজ ফসল আর উৎপন্নের দিকে না দিয়ে তারা ইন্ডিগো, নীল চাষ, যেটা র সিল্ক,
and opium was introduced. এটা মানে এগুলোই তোমাকে প্রোডাকশন করতে হবে। তোমরা এর আগে যে নীল বিদ্রোহ শুনেছো, ইতিহাসে পড়েছো নীল বিদ্রোহ। হ্যাঁ, মানে ফোর্সফুলি তোমাকে বলছে যে এই কটাই তোমাকে চাষ করতে হবে, মানে যাতে ওদের যেটাতে লাভ আছে। স্টেটমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1945, এই সময় থেকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে গতিবিধিটা শুরু হলো কিরকম ভাবে। This policy issued in April 1945 was an important economic policy document. It ensured the greater role of the state in the process of industrialization by bringing control of more than 20 industries under it for purpose of common policy and goal. মানে এই একটা পলিসি না হল, ইন্ডাস্ট্রিয়াল নীতি, শিল্পনীতি, সেই শিল্পনীতিতেই যে 20টারও বেশি বিভিন্ন ইন্ডাস্ট্রিকে এক জায়গায় নিয়ে কন্ট্রোল করতে পারবে, স্টেট কন্ট্রোল করতে পারবে, এবং তার একটা নির্দিষ্ট গোল থাকবে। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন, যেটা আইপিআর, আইপিআর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948. It was presented in the parliament by then industry minister Shama Prasad Mukherjee. The sole element of this resolution was that it introduced India into a system of mixed economy. অর্থাৎ এই যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি সিস্টেম চালু হলো, যে মিক্সড ইকোনমি। Industries Development and Regulation Act 1951. This act was passed to implement the IPR 1958. এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন, সেটা এই অ্যাক্টের মাধ্যমে এটাকে পাস করা হচ্ছে। This act ensured and powered the government to direct, regulate and control industrial investment. এই অ্যাক্টের বলে গভর্নমেন্ট একটা পাওয়ার পাচ্ছে, যার ফলে সরকার এই ইন্ডাস্ট্রিগুলোকে পরিচালিত করবে, রেগুলেট করবে, নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট হবে, ইন্ডাস্ট্রিয়াল লোকেশনটা কোথায় হবে, কোথায় এক্সপ্যানশন করা হবে, ম্যানেজমেন্টটা কিরকম হবে, তার গ্রোথটা কিরকম হবে, এই সমস্ত কিছু সরকারি ভাবে সরকার সেটা একটা পাওয়ার পেল, ক্ষমতা পেল। This act empowered the government to make rules for registration of existing industries. সমস্ত ইন্ডাস্ট্রি, যারা ইন্ডাস্ট্রি শিল্পর সাথে যুক্ত থাকবে বা শিল্প করবে, তাদেরকে কিন্তু সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলেই সরকারের নিয়ন্ত্রণে চলে আসতে পারবে। সেই জন্য রেজিস্ট্রেশনটা মাস্ট করা হলো। যখন এখন দেখবে বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, ম্যারেজ রেজিস্ট্রেশন, এগুলো যেরকম মাস্ট হয়ে গেছে, সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতেও বিভিন্ন ইন্ডাস্ট্রিটাকে যারা এক্সিস্টিং আছে তাদের প্রত্যেককে রেজিস্ট্রেশন করতে হবে। লাইসেন্স অল নিউ আন্ডারটেকিং, তাদের প্রত্যেকের লাইসেন্স থাকবে। যাদের মেক রুলস ফর রেগুলেটিং প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রি করা যায়, তার উৎপাদন কি করে বাড়ানো যায়, তার একটা নির্দিষ্ট নিয়ম নীতি থাকবে। কনসাল্ট স্টেট গভর্নমেন্টস অন দিস রিলেটেড ম্যাটার্স, সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে স্টেট গভর্নমেন্টের সাথে একটা কি করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। কনস্টিটিউট সেন্ট্রাল অ্যাডভাইজারি কাউন্সিল অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল, এই সমস্ত কাজের জন্য একটা সেন্ট্রাল অ্যাডভাইজারি কাউন্সিল এবং ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করা হলো। এবারে আমরা এই যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সিন্স ইন্ডিপেন্ডেন্স, সেটা আমরা পড়বো কয়েকটা ফেজে। তাহলে ফার্স্ট ফেজটা হচ্ছে 1950 and 1965। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, পাচ্ছি দেখতে। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ঠিক আছে। তাহলে ফার্স্ট ফেজ আমরা দেখছি 1950-65। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স কিরকম ছিল আমাদের যখন স্বাধীনতার পরে, ঠিক? The main features of Indian industrial sector on the eve of the independence were there were majority of consumer goods industries, producer goods, capital goods industries, resulting in lopsided industrial development. আচ্ছা, এখানে consumer goods versus
প্রডিউসার গুডস। আচ্ছা, কনজিউমার গুডস কোনগুলোকে বলবে? যেগুলো আমরা কনজিউম করছি, খাদ্যশস্য বা অন্যান্য খাবার বা অন্যান্য কিছু যেগুলো আমরা কনজিউম করছি, পপুলেশন যেগুলো কনজিউম করছে। আর প্রডিউসার গুডস বা ক্যাপিটাল গুডস যেগুলো কি হচ্ছে, যেগুলো তোমার ওই আমদানি রপ্তানি বাণিজ্য কাজে লাগছে বা যেটাতে প্রচুর অর্থ মানে ক্যাপিটাল আর্ন করা যাচ্ছে, সেটাতে ক্যাপিটাল গুডস। তাহলে এই কনজিউমার গুডস ভার্সেস প্রডিউসার গুডস, এই দুটো, এই মেজরিটি যেটা ছিল সেটা লপসাইডেড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এটার একটা দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যে রেশিওটা সেটা আমরা দেখবো। দ্য রেশিও অফ কনজিউমার গুডস ইন্ডাস্ট্রিজ টু প্রডিউসার গুডস অবলিক ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি ওয়াজ 62:38। অর্থাৎ 62 হচ্ছে কনজিউমার গুডস আইটেমস অ্যান্ড 38 হচ্ছে তোমার ক্যাপিটাল গুডস ডিউরিং দ্য আর্লি 1950s। এইরকম সময়ে এরকম একটা রেশিও ছিল। তাহলে এরকম রেশিও থাকলে তো তোমার ক্যাপিটাল গুডস যদি বেশি না হয় তাহলে তো তোমার সেরকম অর্থনীতিটা স্ট্রং হবে না। দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ওয়াজ এক্সট্রিমলি আন্ডার ডেভেলপড। সেজন্য আমরা দেখছি এই ধরনের যে লপসাইডেড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য আমরা দেখছি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা ভীষণ আন্ডার ডেভেলপড উইথ ভেরি উইক ইনফ্রাস্ট্রাকচার। এটার ইনফ্রাস্ট্রাকচার যেটা পরিকাঠামো সেটাও খুবই মানে উইক, মানে খুবই নিম্নমানের পরিকাঠামো। The lack of government support to the industrial sector was considered পরে করছি, হ্যাঁ পরে করছি, হ্যাঁ ঠিক আছে। Lack of government support to the industrial sector was considered as an important cause of underdevelopment. আমাদের যে গভর্নমেন্টের সেরকম প্রথম দিকে খুব একটা সাপোর্ট পাওয়া যায়নি, সেটাও একটা আন্ডার ডেভেলপমেন্টের কজ বলতে পারো। দ্য স্ট্রাকচার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ওনারশিপ অফ দ্য ইন্ডাস্ট্রিজ ওয়ার ইন ফিউ হ্যান্ডস। কয়েকটা কুক্ষিগত যেটাকে বলা হয়, ইন্ডাস্ট্রির যে ওনার তারা ওই কয়েকজন মাত্র ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছিল, কুক্ষিগত করে রেখেছিল। হ্যাঁ, সেটা ডিসেন্ট্রালাইজ হয়নি, কনসেন্ট্রেশন ছিল। টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজারিয়াল স্কিলস ওয়ার ইন শর্ট সাপ্লাই। সেরকম ভাবে টেকনিক্যাল সাপোর্ট বা ম্যানেজারিয়াল যে স্কিল দরকার, একটা ম্যানেজমেন্ট দরকার তো একটা ইন্ডাস্ট্রিকে পরিচালনা করার জন্য, সেই সঠিক ম্যানেজমেন্ট না থাকলে, সঠিক টেকনিক্যাল হ্যান্ডস না থাকলে সেগুলো কিন্তু সবই শর্ট ছিল, খুবই অল্প ছিল, যার ফলে আন্ডার ডেভেলপমেন্টটা আমরা সেই সময় দেখছি। As a result of these shortcomings, the national leadership reached on a consensus that economic sovereignty and economic independence lay in the rapid industrialization, including the development of industrial infrastructure. তো এই সমস্ত জন্য এই যে শর্টকামিংস গুলো বলা হলো, তার জন্য কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা খুবই মানে একটা ভালো পজিশনে ছিল না। পরবর্তীতে কি করা হলো, এই র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এই ইন্ডাস্ট্রিয়াল যে ইনফ্রাস্ট্রাকচার সেইটাকে অনেকখানি উন্নত করতে হবে, সেরকম ভাবে আমাদের ইকোনমিক পলিসিটা নেওয়া হলো। তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা এর আগে পড়েছো বিভিন্ন সময়ে। তা সেই ফার্স্ট 5-year প্ল্যান ডিড নট এনভিসেজ এনি লার্জ স্কেল প্রোগ্রামস ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হচ্ছে তখন কিন্তু খুব একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, প্রথমটা এগ্রিকালচারের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই জন্য এই সময় কোনো লার্জ স্কেল কোনো প্রোগ্রাম নেওয়া হয়নি। The plan rather made an attempt to give a practical shape to the Indian economy by providing for the development of both private and public sector. তারা সেই সময় কি করা হয়েছে এই প্ল্যানের মধ্যে, যে আমাদের ভারতের যে অর্থনীতিটাকে একটা মানে অ্যাপ্লিকেশন বেসড একটা শেপ দিতে হবে, প্র্যাকটিক্যাল শেপ দিতে হবে, এবং শুধুমাত্র লিখিত পরিত কিছু না থেকে সেটা মানে প্র্যাকটিক্যালি সেটা ইমপ্লিকেশন হয় সেই রকম একটা অর্থনীতি তৈরি করতে হবে, এবং যেখানে ডেভেলপমেন্ট অফ বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর। হ্যাঁ, আগে তো শুধু পাবলিক সেক্টর গভর্নমেন্টই কন্ট্রোল করবে সেরকমই হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল না, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটোকেই ডেভেলপ করতে হবে। A number of industries were set up in the public sector. অনেক ইন্ডাস্ট্রি পাবলিক সেক্টরে
আন্ডারে সেট আপ করা হলো। ইম্পর্টেন্ট অ্যামং দোজ ওয়ার হিন্দুস্তান শিপইয়ার্ড, হিন্দুস্তান টুলস, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এই সমস্ত তোমার পাবলিক সেক্টর গুলো, পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি তৈরি হলো। The second 5-year plan accorded highest priority to industrialization. এটা যদি প্রশ্ন হয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা সব থেকে প্রায়োরিটি পেয়েছিল, তাহলে সেখানে আনসার হবে সেকেন্ড 5-year প্ল্যান। সেকেন্ড 5-year প্ল্যান এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে শিল্পের উপরে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়। The plan was based on famous মহাননবিশ মডেল। তোমরা প্রশান্ত চন্দ্র মহাননবী, যিনি স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন, সেই মহাননবিশের যে মডেল, সেই মডেলটাকে ফলো করা হয়। মহাননবিশ মডেল set out the task of establishing basic and capital goods industries on a large scale to create a strong base for the industrial development. আমাদের শিল্পের যে উন্নয়ন করতে হবে, তার জন্য একটা স্ট্রং বেস দরকার। তো সেই জন্য সেই বেস হতে গেলে কি করতে হবে, ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি, যেগুলোতে তোমার অর্থ আর্ন করবে, যে সমস্ত সেই সমস্ত ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রির উপরে বেশি গুরুত্ব দেওয়া হলো। The plan includes substantial investment in the iron and steel, coal, heavy engineering, machine building, heavy chemicals and cement industries of basic importance. এই সমস্ত বেসিক ইন্ডাস্ট্রি যেগুলো, সেই সমস্ত ইন্ডাস্ট্রিজ গুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হলো। Third plan followed the strategy of the second plan by establishing basic capital and producer good industries with the special emphasis on machine building industries. মেশিন তৈরি করতে হবে, বিভিন্ন যে ইন্ডাস্ট্রি তৈরি হবে তার জন্য তো যন্ত্রপাতি দরকার, সেই জন্য প্রচুর পরিমাণে মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রির উপরে গুরুত্ব দেওয়া হলো। As a result, the second and third plan placed great emphasis on building up the capital goods industries. এর আগে আমরা দেখেছিলাম যে কনজিউমার গুডস 62 is equal to তোমার 62 and 38, এই ছিল রেশিওটা। আর এখানে কি হলো যে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রির উপরে বেশি গুরুত্ব দেওয়া হলো। Most of the capital good industries are built under the public sector. এই ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রি গুলো কিন্তু পাবলিক সেক্টরের আন্ডারে তৈরি হলো। The first 3 5-year plans are important because their aim was to build a strong industrial base in India. তাহলে এই যে প্রথম তিনটে প্ল্যান, ফার্স্ট 5 ইয়ারটা অতটা না, সেকেন্ড অ্যান্ড থার্ড এইগুলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেসটা কিন্তু তৈরি করেছে। The first phase of industrial development in India laid the foundation of strong industrial phase. As a result, the first 3 plans witnessed a strong acceleration in the growth rate of the industrial production. এর ফলে কি হলো, এই তিনটে প্ল্যানে আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু একটা তোমার গ্রোথটা আস্তে আস্তে বাড়ছে। The period witnessed an increase in growth rate from 5.7% to 7.2% and ultimately 9.0% in the first, second and third plans. আস্তে আস্তে দেখো 5.7, 7.2 and 9. The important observation of the period was that the rate of growth of capital goods industry, considered as the backbone of modern industrialization, grew at 9.8%, 13.1% and 19% during the first, second and third plan respectively. আস্তে আস্তে ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রিটা এটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। এটাই কিন্তু ব্যাকবোন অফ দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমাদের যে ইন্ডাস্ট্রির যে মেরুদণ্ড, সেইটা কিন্তু এই ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রির মাধ্যমেই কিন্তু এটা স্ট্রং হবে। এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেটটা একটু দেখো কিরকম ভাবে হয়েছে, বৃদ্ধিটা পাচ্ছে, সেটা একবার এটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে। ফার্স্ট প্ল্যানে দেখো এখানে পরিষ্কার লেখা আছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট, ব্লু কালার, আর ক্যাপিটাল গুড সেক্টর গ্রোথ রেটটা হচ্ছে এই অরেঞ্জ কালার। তাহলে এখানে আমরা দেখছি যে
ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেটটা 5.7, 7.29, এর আগে আমি যেটা বললাম আস্তে আস্তে বাড়লো। আর এইটার ইনক্রিজটা কিন্তু আরো বেশি, এটার ইনক্রিজটা আস্তে আস্তে স্লো মোটামুটি একটা গ্রোথ, কিন্তু এই ক্যাপিটাল গুড সেক্টরের ইনক্রিজটা দেখো বেশ মানে একটা শার্প ইনক্রিজ আমরা বুঝতে পারছি, 9.8 থেকে 13.6 and lastly 19%। এটা থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেটটা পরিষ্কার বুঝতে পারলাম। এবারে সেকেন্ড ফেজ হচ্ছে 1965 to 1980, the period of industrial deceleration। এটা কি, the first 3 5-year plans mostly focused on the development of the capital goods sector। আমরা প্রথম 3টে প্ল্যানে এটা ক্যাপিটাল গুড সেক্টরের উপর গুরুত্ব বুঝতে পেরেছি। as a result the consumer goods sector was left neglected। এর ফলে কি হলো, ওই কনজিউমার গুড সেক্টরটা নেগলেক্ট হয়ে গেল, অবহেলিত হলো। the consumer goods sector, also known as the wage goods sector, is considered to be the backbone of the rural economy। আমাদের যে গ্রামীণ যে অর্থনীতির যে মেরুদণ্ড, সেটা কিন্তু এই ওয়েজ গুড সেক্টরের উপরই ডিপেন্ড করছে। ফার্মার্সটা কি করে, কনজিউমার গুডসই তৈরি করে, সুতরাং সেটাই হচ্ছে রুরাল ইকোনমি। and its complete neglect had resulted in fall in the growth rate of industrial production as well as the overall economy। এইটা সম্পূর্ণভাবে নেগলেক্ট হওয়ার জন্য কি হলো, আমার গ্রোথ রেটটা অটোমেটিক্যালি ফল করে গেল। তুমি একদিকে ক্যাপিটাল গুডটাকে বাড়ালে আর কনজিউমার গুডটাকে নেগলেক্ট করে দিলে, তাহলে তোমার কি হলো, সেরকম গ্রোথ রেট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, টোটাল প্রোডাকশন নিয়েই তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সেই প্রোডাকশনের গ্রোথটা কিন্তু আর ভালোভাবে অবজার্ভ করা গেল না, যেটা একটা দিক তুমি দেখলে আর একটা দিক দেখলে না, তাহলে অ্যাভারেজে তোমার একই মতো মানে সেরকম কিছু বৃদ্ধি দেখা গেল না। ইন্ডিয়া launched heavy industrialization in the second plan without mechanizing agriculture। এগ্রিকালচারটাকে কোনো রকম ভাবে মেকানিক্যাল না করে কিন্তু সেকেন্ড প্ল্যানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে, হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কিন্তু লঞ্চ হয়েছিল। By 1965-66 India was hit by a severe food shortage crisis, যার ফলে এই সময়টা কি হলো, ফুড শর্টেজ দেখা দিল। ফাইনালি ইন দ্য ওয়েক অফ দ্য ক্রাইসিস, শেষকালে একটা ক্রাইসিস দেখা দিয়েছে। The government adopted strategy of mechanizing agriculture sector। তারপরে দেখা গেল এগ্রিকালচারাল সেক্টরটাকে মেকানাইজিং করা হলো, এই বিভিন্ন ধরনের এই যে engineered by green revolution, যেটা শিল্প তোমার সবুজ বিপ্লব, অলরেডি আমরা সবুজ বিপ্লব পড়েছি, সেখানে দেখেছি যে সবুজ বিপ্লবের ফলে কিরকম ভাবে এগ্রিকালচারটাকে মেকানাইজড করা হলো, বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজ, বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে এগ্রিকালচারাল প্রোডাকশন করা হচ্ছে, বিভিন্ন তোমার সার, বিভিন্ন রকমের HIV ভ্যারাইটিস, সেগুলো দেওয়া হচ্ছে, HIV ভ্যারাইটিস সিডস, সেগুলো দেওয়া হচ্ছে। তা এইভাবে গ্রিন রেভলিউশনের ফলে কিন্তু আবার এগ্রিকালচারটাকে মেকানাইজিং সেক্টরে আনা হলো। The period between 1965 and 1975 was marked by a sharp fall in the industrial growth rate। এই 1965-75 এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা বেশ কিছুটা নেমে গেল আর কি, সেরকম ভালো হলো না। The rate of growth fell from 9.0 during the third plan to mere 4.1% during the period of 1965-75। আমরা যেটা 9% দেখেছিলাম থার্ড প্ল্যান পর্যন্ত, সেটা আস্তে আস্তে নেমে হয়ে গেল 4.1%। তা অর্থাৎ দেখা যাচ্ছে একটা ডিক্রিজিং ট্রেন্ড। The growth rate fell to 5.3% in 1965-66, 0.6% in 1966-67, then recovering a little in the succeeding years। এই 5.3 থেকে আস্তে আস্তে সেটা কমে হয়ে গেল 0.6%। এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেটা একেবারেই কমতে কমতে কোথায় গিয়ে পৌঁছলো, এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে। থার্ড অ্যান্ড অ্যানুয়াল প্ল্যানস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এখানে তোমরা নিশ্চয়ই জানো থার্ড প্ল্যানের পরে কয়েকটা অ্যানুয়াল প্ল্যান ছিল, তখন আর পঞ্চবার্ষিকী 5 বছর ধরে যে প্ল্যান সেটা বাদ দিয়ে কয়েকটা বছর কি হয়েছিল, অ্যানুয়াল প্ল্যানস ছিল। এই অ্যানুয়াল প্ল্যানস চলাকালীন এই যে দেখো
1961, 62, 62, 63 এগুলো সব অ্যানুয়াল প্ল্যান্স, 63, 64, 64, 65 এরকম ভাবে কিছু অ্যানুয়াল প্ল্যান্স ছিল। আর এখানে দেখো ডিক্রিজিং আস্তে 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 এটা ডিক্রিজ করতে করতে একদম 0.6 এই সময় 1966, 67-এ কতখানি ডিক্রিজ করে গেল, তারপরে আবার আস্তে আস্তে এটা ইনক্রিজ করতে শুরু করলো। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট ফোর্থ অ্যান্ড ফিফথ প্ল্যান, সেটা দেখো আপস অ্যান্ড ডাউনস রয়েছে। এই 1973, 74-এ অনেকখানি নেমে গেছে, তারপর আবার আস্তে আস্তে এটা ইনক্রিজ করলো, ইনক্রিজ করে আবার কিছুটা কমেছে, আবার ইনক্রিজ করেছে, আবার দেখো মাইনাসে চলে গেছে। এই 1979-এ এটা -1.60, মানে কিরকম ভাবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা আপস অ্যান্ড ডাউন হয়েছে। The deceleration in the growth rate is evident during the fourth and fifth plan. আমরা এই fourth and fifth plan-এ আমরা দেখছি কিভাবে গ্রোথটা নেমে গেছে। The industrial growth rate fell from 5.6% in the 1971-72 to 0.8% in the year 1973 and 74. এই সময় দেখো কতটা নেমে গেছে, এটা 7.60 থেকে 5.60 থেকে 0.8-এ নেমে আসলো। And the end of the fifth plan in 1979-80, the industrial growth rate fell to negative, যেটা -1.6 দেখলাম, সেটা হচ্ছে 1979-80, সেটা দেখো মাইনাসে চলে গেছে গ্রোথ রেটটা। The period of 1965-80 is also marked as the period of industrial retrogression. এটা পশ্চাৎ প্রসারণ, মানে স্ট্রাকচারাল পিরিয়ড অফ স্ট্রাকচারাল রেট্রোগ্রেশন, এটা যেটা গাঠনিক একটা গঠনগত একটা পশ্চাৎ প্রসারণ আমরা লক্ষ্য করছি। অর্থাৎ 1965-80 এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ফেজে একটা খুব খারাপ সময়, where the growth rate of the capital goods sector and basic industries also fell. তখন ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রিটাও ফেল করে গেল। এবার কেন, কি কি কারণে এই যে ডিসিলারেশন বা রিট্রোগ্রেশন এটা হয়েছে, এই সমস্ত কারণগুলো রয়েছে। দ্য এক্সোজেনাস ফ্যাক্টরস সাচ অ্যাজ ওয়ার্স, এই সময় ওয়ার হয়েছিল 1965 and 71-এর মাঝখানে, যুদ্ধ ছিল একটা। ইনফ্রাস্ট্রাকচার বটলনেকস অ্যান্ড ফার্স্ট অয়েল শক ইন 1973, একটা পরিকাঠামোগত একটা অসুবিধা ছিল সেই সময়। আর লো গ্রোথ ইন দ্য এগ্রিকালচার সেক্টর contributed to low industrial growth due to shortage of raw materials. এগ্রিকালচার সেক্টরে গ্রোথটা সেরকম হয়নি বলে র মেটেরিয়াল যদি বেশি না হয় তাহলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথও হবে না, প্রোডাকশনও কম হবে। দ্য স্ল্যাকিনিং অফ রিয়েল ইনভেস্টমেন্ট এসপেশালি ইন দ্য পাবলিক সেক্টর, পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্টটা একটু যেন স্লো হয়ে গেছিল। দ্য ডিক্লাইন ইন দ্য পাবলিক ইনভেস্টমেন্ট ইজ ফলোড বাই decline in the private investment, due to which stimulus for investment is lost. The public sector investment নেই, সেখানে কোনো প্রাইভেট ওনার তারা কি চাইবে কোনো ইনভেস্টমেন্ট করতে, তারা চাইবে সরকারি ইনভেস্ট করছে না, তাহলে আমরা করে কি করব, তাহলে পুরোটাই লস হয়ে যাবে। রং ইন্ডাস্ট্রিয়াল পলিসিস combined with complex bureaucratic system of licensing and inefficient control, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা তৈরি হয়েছিল সেই পলিসিতে একটা জটিল একটা লাইসেন্সের প্রক্রিয়া ছিল। মানে তুমি একটা ইন্ডাস্ট্রি করতে চাইছো, সেখানে লাইসেন্স করতে গিয়ে যদি তোমার জটিলতার শিকার হতে হয় তাহলে সে তো পিছিয়ে যাবে না কাজ করতে গিয়ে, যে কেন এইসব এত জটিলতার মধ্যে কেন যাব। এবং সেরকম একটা দক্ষ কন্ট্রোল নিয়ন্ত্রণ ব্যবস্থাও কিন্তু আমাদের পলিসিতে ছিল না, যার ফলে এরকম একটা রেট্রোগ্রেশন বা ডিসিলারেশন আমরা দেখতে পেয়েছি। ফেজ 3 1980-1991, এটা ইন্ডাস্ট্রিয়াল রিকভারি, আস্তে আস্তে আবার ইন্ডাস্ট্রিয়াল ফেজটাকে রিকভার করা গেল কি করে। দ্য পিরিয়ড অফ দ্য 1980s ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য পিরিয়ড অফ ইন্ডাস্ট্রিয়াল রিকভারি। এই 1980s এইটা ইন্ডাস্ট্রিয়াল রিকভারিটা, এই পিরিয়ডে ইন্ডাস্ট্রিয়াল রিকভারিটা হয়। দ্য পিরিয়ড শ আ রিভাইভাল ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেটস, আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটাকে আবার রিভাইভ করা হলো, আবার পুনরায় ফেরানোর চেষ্টা করা হলো।
The period witnessed an industrial growth rate of more than 6% during the 6th plan and 8.5% during the 7th plan. আস্তে আস্তে growth rate 6 থেকে 8.5 এ উঠলো 6th and 7th plan. The period was also marked by significant recovery in the manufacturing and capital goods sector. আবার পুনরায় তোমার ক্যাপিটাল গুড সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর এগুলো আবার উন্নতি হতে শুরু করলো। The most important observation from the revival of the industrial sector was that the revival is closely associated with the increase in the productivity of Indian industries. আস্তে আস্তে কি হলো, ভারতীয় যে শিল্পের যে উৎপাদন সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করলো। এবার 6th and 7th প্ল্যানে তোমার ইন্ডাস্ট্রিয়াল যে এটা হলো, দেখো এই যে 1981-এ এই যে ইনক্রিজটা করলো, তারপরে আবার একটু ড্রপ হয়েছে, আবার আস্তে আস্তে ইনক্রিজ করেছে, আবার এখানে একটু ড্রপ, আবার আস্তে আস্তে ইনক্রিজ করে একটা স্টেবল কন্ডিশনে এসে পৌঁছেছে 1991-এ। কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিকভারি, তো কি করে ইন্ডাস্ট্রিয়াল রিকভারি করা গেল? তার জন্য কি করলো, লিবারালাইজেশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেড পলিসি বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের যে পলিসি ছিল সেইটা, বাণিজ্যিক যে পলিসি শিল্পক্ষেত্রে, সেটাকে একটু লিবারালাইজ করা হলো, মানে একটু ছাড় দেওয়া হলো, লিবারেল হলো আর কি। রিডাকশন ইন দ্য ডোমেস্টিক ব্যারিয়ার্স অ্যান্ড এক্সপ্যানশন অফ কম্পিটিশন, এই যে ডোমেস্টিক যে সমস্ত ব্যারিয়ার্স গুলো থাকে, যে কম্পিটিশন, সেগুলোকে একটু কমিয়ে নেওয়া হলো। সিম্পলিফিকেশন অফ কমপ্লেক্স ব্যুরোক্রেটিক কন্ট্রোল, যে স্বৈরাচারী যে নিয়ন্ত্রণ ছিল সেটা থেকে আস্তে আস্তে কি হলো, একটু সিম্পলিফিকেশন করা হলো, অত জটিলতাগুলো কিছুটা বাদ দিয়ে দেওয়া হলো। ইজি অ্যাক্সেস টু অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড আদার ইম্পোর্টেড র মেটেরিয়ালস, টেকনোলজিটা যাতে সকলেই পেতে পারে, উন্নত মানের যে টেকনোলজি সেটা যাতে ইজি অ্যাক্সেস হয়, সবার কাছে সহজলভ্য হয়, এবং যে ইম্পোর্টেড মেটেরিয়াল, র মেটেরিয়াল যেগুলো আমদানি করা হতো সেগুলোও যাতে সবাই পায়, সেই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে এই ইন্ডাস্ট্রিয়াল রিকভারিটা করা সব গেছে। মেনটেনেন্স অফ হাই বাজেটারি ডেফিসিট টু প্রমোট গ্রোথ, গ্রোথটাকে আরো যাতে প্রমোট করা যায় সেই জন্য তোমার যে বাজেট, সেই বাজেটে সেটাকে মেনটেন করা হলো। ম্যাসিভ বরোয়িংস বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট অনেক কিছু বড় করলো, অনেক কিছু নিল। এনকারেজমেন্ট অফ ইনভেস্টমেন্ট, প্রচুর পরিমাণে যাতে ইনভেস্টমেন্ট হয় তার জন্য এনকারেজ করা হলো প্রাইভেট সেক্টরগুলোকে। লিবারেল ইন্টারেস্ট রেট ফর ইন্ডাস্ট্রিজ টু বড়ো, মানে এটা তোমার খুবই উদার নীতি যেটাকে বলা হয়, যেটা ইন্টারেস্ট রেট আমাদের সে আগে ছিল কি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, যে সুদ আর কি, সেইটা ইন্টারেস্ট রেটটা খুব উদার নীতিতে তোমার পরিচালনা করা হলো। Other reasons, improvement in agriculture sector mainly due to green revolution, increased rural demand for industrial goods. এই যে গ্রিন রেভলিউশন যেটা হয়েছিল তার ফলে এগ্রিকালচার সেক্টরটা উন্নত হলো, ওর প্রোডাকশনটা বাড়লো, যার ফলে ওই কনজিউমার গুডস আইটেমের ডিমান্ডটা বেড়ে গেল। গ্রোথ অফ দ্য সার্ভিস সেক্টর, এই যে পরিষেবামূলক যে সমস্ত কাজ সেগুলোর একটা উন্নয়ন দেখা গেল। ইনক্রিজ ইন দ্য কনজাম্পশন অফ ডিউরেবল কনজিউমার গুডস, যে সমস্ত কনজিউমার গুডস গুলো অনেকদিন ধরে চলবে সেরকম ধরনের তার কনজাম্পশনটা আরো বাড়ানো হলো। দ্য রিভাইভাল অফ ইনভেস্টমেন্ট ইন দ্য ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, পরিকাঠামোটাকে সুন্দর আরো ভালোভাবে যাতে পরিকাঠামোটা হয় সেটার দিকে নজর দেওয়া হলো। তাহলে আমরা প্রথম 3টে ফেজ আমাদের পড়া হলো। এটা হচ্ছে ফেজ 4, এটা পোস্ট রিফর্ম পিরিয়ড। The year 1991 ushered a new era of economic liberalization. এই এরাটাকে বলা হচ্ছে উদার অর্থনীতি, উদার নীতি। India took major liberalization decision to improve the performance of the industrial sector. যেমন করে হোক এই শিল্প ক্ষেত্রটাকে বাঁচানোর জন্য উদার নীতি করা হলো। অ্যাবলিশমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং, ইন্ডাস্ট্রিয়ালের যে লাইসেন্স করতে হবে এই করতে হবে সেগুলোকে অ্যাবলিশ করা হলো, বাদ দেওয়া হলো।
simplification of the procedures of regulatory requirement, simplification of the procedures and regulatory requirement to start a business, reduction in the sector exclusively reserved for the public sector, যেটা পাবলিক সেক্টরের যেটা থাকে, পাবলিক সেক্টর যে সমস্ত রিজার্ভ আছে সেগুলো কি করছে, সেগুলো রিডাকশন করে দেওয়া হলো। সেগুলো শুধু যে পাবলিক সেক্টরই এরকম কিছু রিজার্ভ ছিল তো যেগুলো শুধুমাত্র পাবলিক সেক্টরই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না, সেগুলো রিডাকশন করে দেওয়া হলো। ডিসইনভেস্টমেন্ট ইন দা অফ দ্য সিলেক্টেড পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, সেটা আর পাবলিক সেক্টরেই সব ইনভেস্ট করতে হবে সেরকম কোনো বাধা নিষেধ থাকলো না। ফরেন ইনভেস্টার্স were allowed to invest in the Indian firms, যারা বাইরে বিদেশ থেকেও যাতে ইনভেস্ট করতে পারে। আগে কি ছিল যে ভারতীয়দের মধ্যেই শুধুমাত্র এটা ইনভেস্ট করতে পারবে, বাইরের কেউ এসে ইনভেস্ট করতে পারবে না, কিন্তু পরে ফরেন ইনভেস্টের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হতো, তাদেরকে অ্যালাউ করা হলো আর কি। লিবারালাইজেশন অফ দ্য ট্রেড অ্যান্ড এক্সচেঞ্জ রেট পলিসিস, কি করে এক্সচেঞ্জ করা যাবে, এক্সচেঞ্জের রেটটা থাকে পলিসি, সেগুলোকে ট্রেড এক্সচেঞ্জ সেটা লিবারালাইজ করা হলো। রেশনালাইজেশন অ্যান্ড ম্যাসিভ রিডাকশন ইন দ্য স্ট্রাকচার অফ কাস্টমস ডিউটিস, বিভিন্ন রকমের যে ডিউটিস আছে সেগুলোকে একটা রেশনাল করা হলো সব দিক থেকে। রিডাকশন ইন দ্য এক্সাইজ ডিউটিস, বিভিন্ন ধরনের এক্সাইজ ডিউটি থাকে সেগুলোকে রিডাকশন, সেগুলোকে বাদ দেওয়া হলো, কমিয়ে দেওয়া হলো আর কি, বাদ না, পুরো বাদ না, কিছু কিছু দেখে সেগুলো কমিয়ে দেওয়া হলো। রিডাকশন ইন দ্য ইনকাম অ্যান্ড কর্পোরেট ট্যাক্সেস টু প্রমোট বিজনেস, বিজনেসটাকে প্রমোট করার জন্য বিভিন্ন ইনকাম ট্যাক্স, যেটা আমাদের ইনকাম ট্যাক্স দিতে হয় বা কর্পোরেট ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটাকে কিছুটা কমিয়ে দেওয়া হলো যাতে বিজনেসটাকে প্রমোট করা যায়। টু অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস রিফর্মস মেজার্স on the industrial growth, it is better to divide the period into two, দুটো ভাগে এটা ভাগ করা যেতে পারে এই পিরিয়ডটাকে, যে পোস্ট রিফর্ম পিরিয়ড, সেটা হচ্ছে দ্য পিরিয়ড অফ দ্য 1990s। এখানে কি the average annual growth rate of the industry which was close to 8% in the post reform period fell to 6% in the 1990s। এই সময়ে একটা 1990s এটা অনেকটা কমে গেছিল। The growth rate in the 8th plan was 7.3%, which was same as the targeted growth rate. 8th plan is 7.3. The growth rate in the 9th plan was 6%, which was significantly less than the targeted rate of 8.2%. Further, the sector witnessed its worst ever performance in the last few years of the 9th plan, with growth collapsing to just 2%. 9th প্ল্যানে এটা কি হয়ে গেল, একেবারে কমে 2%-এ চলে আসলো। এখানে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে 7th প্ল্যান, তারপরে এটা অ্যানুয়াল প্ল্যান, 1990-91 অ্যানুয়াল প্ল্যান, 1991-92 অ্যানুয়াল প্ল্যান, মাঝখানে দুটো অ্যানুয়াল প্ল্যান ঢোকানো রয়েছে 7th and 8th প্ল্যানের মাঝখানে, আর তারপরে 9th প্ল্যানে দেখো 6.3, এখানে অনেকখানি কমে গেছিল 0.6 এই অ্যানুয়াল প্ল্যানে। এই সময়ে যে সমস্ত কজেস অফ স্লো ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স, এই সময়ে এক্সপোজার অফ এক্সটার্নাল কম্পিটিশন পোস্ট রিফর্মস, এই সময়ে যে কম্পিটিশনের বাইরের থেকে যারা আসলো, এই যে বিদেশি বিনিয়োগ, হ্যাঁ, এক্সটার্নাল কম্পিটিশনের এদের মধ্যে পড়ে গেল। The adoption of IMF structural program and macroeconomic adjustment led to massive cut down of public expenditure by the government, leading to slow down of public investment. এই পাবলিক ইনভেস্টমেন্টটা ভীষণভাবে কমে গেল যেহেতু ম্যাক্রো ইকোনমিক অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে। তারপরে এই যে আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেইটার অ্যাডপশন হয়েছে। The deteriorating state of infrastructure sector and inadequate availability of power, transportation bottlenecks, weak ports and roads, আমাদের যে শক্তি সম্পদের যে অ্যাভেলেবিলিটি সেটা খুব একটা পর্যাপ্ত ছিল না,
এবং পরিকাঠামোগত বিভিন্ন, আগে দেখতে না প্রচন্ড ইলেকট্রিসিটির একটা ক্রাইসিস ছিল একটা সময়, এখন অনেকখানি কমে এসেছে। ট্রান্সপোর্টেশন বটলনেক ছিল, মানে এত বিভিন্ন দিকে যে পরিবহন যে সেক্টরগুলো সেটা অতখানি উন্নত হয়নি। তারপরে যে সমস্ত পোর্টস গুলো ছিল, সেই পোর্টসের যে ক্ষমতা ক্যাপাসিটি সেটা অতটা ভালো ছিল না, রোডস গুলো ভালো ছিল না, এরকম অনেক প্রবলেম ছিল। স্লো অ্যান্ড ল্যাক অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটস, আমাদের ভারতের যে বাজারে যে তোমার ডেভেলপমেন্টটা সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। স্লো গ্রোথ অফ এক্সপোর্ট সেক্টর ডিউ টু ইনএবিলিটি অফ দ্য ডোমেস্টিক প্রডিউসার্স টু উইথস্ট্যান্ড দ্য কম্পিটিটিভ এক্সটার্নাল ফার্মস, এই যে বাইরের থেকে যে সমস্ত ফার্ম তাদের সাথে যে এই যে এক্সপোর্ট করা, রপ্তানি গত যে দিক থেকে সেটা একটা মানে আমাদের দেশের যে একটা নিজস্ব ডোমেস্টিক প্রডিউসার যারা ছিল তারা এইসব এক্সপোর্ট সেক্টর ডিউ টু ইনএবিলিটি অফ ডোমেস্টিক প্রডিউসার, আমাদের এরা কিন্তু অতটা এবল ছিল না আর কি। অ্যানোমালিজ ইন দ্য নিউ ট্যারিফ স্ট্রাকচার, যে নতুন যে ট্যারিফ স্ট্রাকচার তৈরি হলো, একটা কোন একটা শিল্প তৈরি করতে গেলে তার একটা ট্যারিফ থাকে, তো ট্রেড অ্যান্ড ট্যারিফ যেটাকে বলা হয়, সেই ট্যারিফে বিভিন্ন অ্যানোমালিজ ছিল, মানে বিভিন্ন তোমার কি বলবো গভর্নমেন্ট ছিল আর কি। লোয়ার এগ্রিকালচার গ্রোথ অ্যান্ড কোল্যাপস অফ দ্য রুরাল ডিম্যান্ড, হ্যাঁ আস্তে আস্তে এগ্রিকালচারাল গ্রোথটা কিন্তু আবার কমে গেল এবং রুরাল যে ডিম্যান্ড, গ্রামীণ যে চাহিদা, সেটা একেবারে ধসে পড়ল। The period since 2002-2003, the period since the new millennium witnessed a sharp recovery and revival of the industrial sector. The 10th and 11th plan witnessed a high growth rate of industrial production. আস্তে আস্তে সেটা আবার কি হলো, এই যে মিলেনিয়াম যেটা 2000 এর পর থেকে সেটা আবার রিভাইভ হলো, নতুন করে আবার বৃদ্ধি শুরু হলো। The rate of growth of the industrial sector was 5% during the initial years of the 10th plan. The growth peaked in the following years and reached 7% in 2003-4, 8% in 2004-5, 11% in 2006-7, এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ইয়ারে দেখো আস্তে আস্তে বাড়তে শুরু করলো। For the plan as a whole, the growth rate was 8.2%. আবার সেই পুরনো জায়গায় ফিরে যাওয়া গেল। The growth in the 10th plan was mainly driven by the manufacturing sector. এই 10th প্ল্যানে যে গ্রোথটা হলো সেটা কিন্তু মেইনলি এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপর ভিত্তি করেই হয়েছে। The significant acceleration in the capital goods sector was the significant contributor to the overall economic growth. এই অ্যাক্সেলারেশন যেটা হয়েছে, এই যে বৃদ্ধিটা যেটা তার সিগনিফিক্যান্ট অ্যাক্সেলারেশন ইন দ্য ক্যাপিটাল গুড সেক্টরে হলো, সেটা কিন্তু পুরো ইকোনমিক গ্রোথটাকে কিন্তু কন্ট্রিবিউট করলো। During the 11th plan, the industrial growth witnessed a considerable degree of fluctuations. তাহলে আমরা এই 11th প্ল্যানেও দেখছি এই কিছুটা কিন্তু ফ্ল্যাকচুয়েশন আছে, মানে কখনো বাড়ছে কখনো কমছে, এরকম একটা রয়েছে। After growing at more than 8%, the growth collapsed to 2.8% in the year 2008 and 2009. আবার আস্তে আস্তে কিন্তু গ্রোথটা কোল্যাপস করে গেল 2008-9 এ। The main reason for the collapse was the global financial crisis that hit the world in the year 2008. 2008 এ যে গোটা বিশ্বব্যাপী যে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছিল, তার জন্যই এই কোল্যাপসটা হয়েছে। The industrial growth started recovering in the year 2009-10 and touched a high of 10%. এই সময় 10% মতো গ্রোথ হয়েছে। The industrial growth after some setbacks again recovered in the year 2010-11 to reach 8.2%. এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেটটা 10 and 11 প্ল্যানে দেখো এরকম ফ্ল্যাকচুয়েশনস রয়েছে মাঝে মধ্যে। এই লাস্টে 2010-11 এ এটা 8.2, আর মাঝখানে এটা হাই হয়েছিল 2009-10 এ 10.4, 2006-7 এ 11.6, এই দুটো পিক আমরা দেখতে পাচ্ছি।
এই দুটো ইয়ারে হাই রাইজ ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট। তো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট আমরা 8 প্ল্যান থেকে যদি পরপর দেখি 8, 9, 10, 11, 10th প্ল্যানে আমরা দেখছি একটু ম্যাক্সিমাম গ্রোথটা হয়েছে, তারপরে আবার 11th প্ল্যানে একটু কমেছে, এদিকে 8th প্ল্যান 9th প্ল্যানে তো বেশ কম গ্রোথ রেট রয়েছে। The period post 2011 till now, 2011 এর পর থেকে বর্তমান পর্যন্ত সেটা কিরকম ছিল? 2011-12 ছয়ের severe slowdown in the industrial growth and products আস্তে একটা ধীর গতিতে চলছে, স্টপ গতি। The slowdown during the period is due to weak demand for exports from the developed western countries due to global financial crisis। এই গোটা বিশ্ব জুড়ে একটা ক্রাইসিস থাকার জন্য তোমার রপ্তানি সেরকম চাহিদা ছিল না, উন্নত দেশগুলো অত রপ্তানি চাইছে না। দ্য স্লো ডাউন ইন দ্য ডোমেস্টিক ডিম্যান্ড, আমাদের যে নিজস্ব যে সেটা চাহিদাটাও কমে গেল। হাই ইন্টারেস্ট ইন ইন্ডিয়া মেনটেন বাই দ্য আরবিআই ডিউ টু পারসিস্টেন্টলি হাই ইনফ্লেশন, এই যে ভীষণভাবে যে ইনফ্লেশন হলো আর কি, সেই বৃদ্ধিটার জন্য এটা ইন্টারেস্টটাও কিন্তু হাই ইন্টারেস্ট, সুদটা অনেকখানি বেড়ে গেল। দ্য স্লো ডাউন ইন দ্য প্রাইভেট ইনভেস্টমেন্ট বাই দ্য প্রাইভেট সেক্টর ডিউ টু উইক রিটার্নস অন দ্য ইনভেস্টমেন্টস, এই প্রাইভেট ইনভেস্টমেন্ট গুলো সেগুলো কি হচ্ছে, খুব আস্তে আস্তে ওগুলো স্লো হয়ে গেল। যে প্রাইভেটে আর কেউ সেরকম ইনভেস্ট করতে চাইছে না, যেহেতু রিটার্ন নেই। তোমার যদি ইনভেস্ট করে তুমি যদি রিটার্ন না পাও, তুমি কি ইনভেস্ট করবে? সেই জন্যই প্রাইভেট যারা ইনভেস্ট করছিল তারা আস্তে আস্তে পিছিয়ে গেল। সেই জন্য দেখছি না অনেক অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল, একটা সময় আমরা দেখেছিলাম বেশ কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। রাইজিং এনপিএস, non-performing assets of the public sector banks has led to weak credit and lending offered by them. এই non-performing assets এইটা আস্তে আস্তে রাইজ করতে শুরু করলো পাবলিক সেক্টরে, যার ফলে যেটা উইক ক্রেডিটটা খুব কম দিতে শুরু করলো। ফেলিওর অফ পাস্ট প্রজেক্টস অফ দ্য প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরে যে সমস্ত আগেকার যে প্রজেক্টগুলো সেগুলো সব ফেল করেছে। গভর্নমেন্ট রিল্যাক্ট্যান্স টু ইনক্রিজ পাবলিক ইনভেস্টমেন্ট ডিউ টু দ্য স্ট্যান্ড অফ মেইনটেনিং লো ফিসকাল ডেফিসিট, গভর্নমেন্টের অতটা আগ্রহ নেই এই পাবলিক ইনভেস্টমেন্টের জন্য, যেহেতু খুব একটা তোমার লসে রান করছে আর কি, সেজন্য। আনসার্টেন গ্লোবাল রিকভারি, আবার অনিশ্চিত একটা রয়েছে, গোটা বিশ্ব জুড়ে যে ক্রাইসিস ছিল সেটা রিকভারি করা যাবে কিনা সেটা একটা অনিশ্চিত রয়েছে। ইউরোপিয়ান ডেট ক্রাইসিস, ইউরোপের সাথে একটা ঋণের একটা ক্রাইসিস রয়েছে। দ্য স্লো ডাউন ইন দ্য প্রাইসেস অফ দ্য কমোডিটিস ইন ইন্টারন্যাশনাল কমোডিটি মার্কেটস মেনলি ডিউ টু উইক চাইনিজ গ্রোথ, এই যে চীনের যে সমস্ত বৃদ্ধি হয়েছিল কমোডিটি ছিল মার্কেটে, এখানে চাইনা প্রোডাক্ট, এটা একটা মাঝখানে বেশ হয়েছিল। দ্য উইকনেস ইন দ্য প্রাইসেস, the weakness in the prices has hit the Indian agriculture sector, where prices of the agricultural commodities has remained low, leading to collapse of income in the rural areas. এই যে কৃষিজ যে শস্য, কৃষিজ যে পণ্য, সেগুলো কিন্তু খুব একটা দাম সেরকম পাওয়া যাচ্ছে না বলে আস্তে আস্তে কিন্তু গ্রামীণ অর্থনীতির যে বাজার সেটা কিন্তু কোল্যাপস করে গেল। এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কি রকম হলো, গ্রোথ রেট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন 1956 2050 to 60, এখানে দেখো অনেকখানি মানে এই 2013-14 কমেছিল, আস্তে আস্তে আবার একটু বেড়েছে। মাঝখানে 2007 and 2008 এখানে একটা পিক রয়েছে 15 to 5, এখানে একটা হাই ইনক্রিজ এই 2005-06 থেকে একটা ইনক্রিজ আমরা লক্ষ্য করছি, তারপরে শার্প ড্রপ, আবার ইনক্রিজ আছে, আবার একটা ড্রপ রয়েছে, তারপরে আবার এখন একটা
খুব একটা বেশি নয়, কিন্তু কিছুটা ইনক্রিজ করেছে 2015-16 পর্যন্ত। The annual growth rate of IIP মানে হচ্ছে Index of Industrial Production, has been declaration post 2011. আস্তে আস্তে কিন্তু এটা ডিক্রিজ করছে। The IIP fell from 8.2% in 2010-11 to 2.9% in 2011-12. The IIP further fell to 1.1% in 2012-13, negative 0.1% in 2013-14, and 2.8% in 14-15. এইখানে দেখা একটা নেগেটিভ, এই যে মাইনাস 0.1, এটা 2013-14 এটা একটা নেগেটিভ গ্রোথ হয়েছে। এবারে প্ল্যান ওয়াইজ তুমি একটা দেখতে পাবে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট 11 প্ল্যান পর্যন্ত দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে এই থার্ড প্ল্যানে যে ছিল, যে জায়গায় ছিল সেটা এখানে 7 প্ল্যান, তারপর মাঝখানে অ্যানুয়াল প্ল্যান, এদিকে আবার 10 প্ল্যান, তারপরে 11 প্ল্যান। মোটামুটি খুব একটা মাঝখানে বেশ কিছু ফ্ল্যাকচুয়েশনস রয়েছে। আর এই থার্ড প্ল্যানটা, 7 প্ল্যান, 10 প্ল্যান, এই কয়েকটা বেশ ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে গোটা প্ল্যান ওয়াইজ আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেটটা আমরা এখানে দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে?